নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছি আমি অনন্যা। পরীক্ষা শেষ, এবার রেজাল্টের পালা। আজ গোটা দেশে চলছে লোকসভা নির্বাচনের গণনা। শুরুতেই নজর রাখবো ঘাটালের দিকে। ঘাটাল থেকে রয়েছে আমাদের সঙ্গে শুভ। শুভ, ঘাটালের ছবিটা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার যে দুটি লোকসভা কেন্দ্র, মেদিনীপুর এবং ঘাটাল, দুটি লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে রীতিমতো তোড়জোড় চলেছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। আমি তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এখানে দুই তারকা প্রার্থী রয়েছে, আজকে নির্ধারণ হবে কার ভাগ্যে ঝুলছে জয়ের মালা। শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা এবং একইভাবে মেদিনীপুরেও শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা। তুমি জানো, স্বাভাবিকভাবেই কাউন্টিংয়ে প্রথমেই শুরু হয় পোস্টাল ব্যালট গণনা। তবে প্রথমেই যে অভিযোগ গণনা কেন্দ্রে, সেটি হলো কাউন্টিং হলে বিচরণ করছে বেশ কিছু লোকজন, যাদের ভিতরে ঢোকার কোনো বৈধতা নেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুসারে। হিরণের অভিযোগ, একাধিকবার এই বিষয়ে রিটার্নিং অফিসারকে অভিযোগ করা হলেও তিনি কোনো অভিযোগে কান দিতে নারাজ। যোগাযোগ করা হয়েছে সদর কর্তৃপক্ষের সাথে, কিন্তু কোনোভাবেই তার সুরাহা মেলেনি। একই অভিযোগ করেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি জানিয়েছেন যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র অর্থাৎ খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানেও বিচরণ করছে বেশ কিছু লোকজন, যাদের ভিতরে ঢোকার কোনো বৈধতা নেই ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী। একেবারে তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, যে আমরা গতকাল রাতে ঘাটালে খবর পাওয়া যাচ্ছিল যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেটা কি কারণে, সেই বিষয়ে কি আপডেট রয়েছে? একেবারে গতকাল মাঝরাত্রেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ গণনা কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু, যাদেরকে বলা হয়েছে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরের অস্থায়ী কর্মী। ইসিআইয়ের নিয়ম অনুযায়ী তাদের কোনো বৈধতা নেই বা তাদের কোনো এখতিয়ার নেই গণনা কেন্দ্রে ঢোকার, তারাও সেখানে বিচরণ করছে। মহকুমা শাসকের সাথে যোগাযোগ করা হলে মহকুমা শাসক ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তিনি বলেন যে কিছু বিশেষ প্রয়োজনে তাদেরকে একটা জিনিসপত্র রাখতে ভিতরে পাঠানো হয়েছিল। হিরণের সাথে মহকুমা শাসক অর্থাৎ রিটার্নিং অফিসার, তিনি তার সাথে বিশেষক্ষণ বচসাও হয়। পরবর্তীকালে সেই সমস্ত যারা ভিতরে বিচরণ করছেন তাদেরকে বাদ করে দেওয়া হয়। সেই উত্তেজনা গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম। আজ সকালেও একই অভিযোগ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি বললেন যে গতকাল রাত্রির ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আজ সকালেও। শুধু এই চিত্রটা ঘাটাল যে গণনা কেন্দ্র সেখানে নয়, মেদিনীপুর গণনা কেন্দ্র একই চিত্র এবং একই রকম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শুভ। সাত সকালেই ঘাটাল থেকে একেবারে বিস্ফোরক অভিযোগ, আর সেই বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি যেমনটা জানাচ্ছেন যে কাউন্টিং যেখানে চলছে, সেই কাউন্টিং চলাকালীন কিন্তু বেশ কিছু লোক সেই কাউন্টিং সেন্টারে ঢুকে পড়েছে এবং কাউন্টিং এর যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তিনি কার্যত তৃণমূলের দালাল, এমন ভাবেই কিন্তু কটাক্ষ করেছে হিরণ চট্টোপাধ্যায়। আজ সারা দেশে চলছে লোকসভা নির্বাচনের গণনা। সারা দেশের সঙ্গে বাংলার 42টি আসনেও চলছে ভোট গণনা। শাসক দল তৃণমূল আবারও বাজিমাত করবে, নাকি মোদি ম্যাজিকে ভর করে টেক্কা দেবে বিজেপি, নাকি বাম কংগ্রেস নিজেদের জমি ফেরাতে পারবে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আর আমাদের স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে তৃণমূলের তরফে গৌতম পাল এবং বিজেপির তরফে আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম সিংহ। এই মুহূর্তে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় যাব যে ঘাটাল থেকে যে ছবিটা উঠে এলো, আমরা এর আগে নির্বাচনে দেখেছি, এই যে 7 দফা নির্বাচন হয়েছে সেখানে আমরা বারংবার দেখেছি একই ছবি, অশান্তি, উত্তেজনা, বিভিন্ন রকম ছাপ্পা ভোটের অভিযোগ কিন্তু সামনে এসেছে। আর এই যে ভোটের ফলাফল, আজ রেজাল্টের দিন, সেই দিনও এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। কাউন্টিং সেন্টারে সেখানে অবাধে বিচরণ করছে বেশ কিছু লোক। এই ব্যাপারে রিটার্নিং অফিসারকে অভিযোগ করা হলে তিনি কিছু বলছেন না, কার্যত তৃণমূলের হয়ে দালালি করছেন, অভিযোগ হিরণ চট্টোপাধ্যায়ের। কি বলবেন গৌতম বাবু? সেটা হচ্ছে যে আমাদের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সেনাপতি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যে বিভিন্ন কর্মসূচি, দুয়ারে সরকার কর্মসূচি রয়েছে,
দুয়ারে বিবাহ রয়েছে, দুধ হিসাবে রয়েছে, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের কর্মী সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসের সেবক যারা রয়েছেন, তারা সব সময় মানুষের পাশে থাকে, মানুষের সাথে কাজ করে, মানুষের কথা চিন্তা করে, মানুষকে নিয়ে সব সময় এগিয়ে চলে বাংলার উন্নয়নের স্বার্থে। খুব স্বাভাবিক কারণেই যে আমাদের মানুষের উপর বিশ্বাস রয়েছে, মানুষ আমাদের শক্তি, মানুষ তৃণমূল কংগ্রেসের শক্তি, মানুষ তৃণমূল কংগ্রেসের সম্পদ। খুব স্বাভাবিক কারণেই মানুষের উপর আমাদের আস্থা। যে সমস্ত রাজনৈতিক দলগুলো সারা বছর মানুষের পাশে থাকে না, মানুষের জন্য কাজ করে না, তা স্বাভাবিকভাবেই তাদের মানুষের ওপর কোনো আস্থা নেই এবং তারা বিভিন্ন রকমের রিটার্নিং অফিসারকে কখনো পক্ষপাতিত্বের কথা তুলে ধরছে এবং বিভিন্ন রকমের যে কথাগুলো ধরছে যেগুলো বাস্তবে কোনো মিল নেই। আজকে সংসদীয় গণতন্ত্রের আজকের একটা ফলাফলের দিন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে, আমরা যারা তৃণমূল করি আমরা সংসদীয় গণতন্ত্রে মানুষের রায়কে আমরা মেনে নেব। এটাকে নিয়েই আমরা পাথেয় করে আমরা এগিয়ে চলব। এবং সুতরাং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা কাউকে দোষারোপ করব না, কারণ উনি যেখানে যে রিটার্নিং অফিসারকে যে পক্ষপাতিত্বের কথা বলছেন এরকম কোনো কিছু নেই, কারণ উনি বুঝতে পেরেছেন যে আজকের দিনে দাঁড়িয়ে শুধু মোদি ধর্মের ভিত্তিতে এই বাংলায় নির্বাচনের ফলাফলে জেতা যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। সেই কারণেই উনি এই সমস্ত কথা এখনো পর্যন্ত বলে যাচ্ছেন। একেবারেই গৌতম বাবু, আপনি তার মানে বলতে চাইছেন যে এই হিরণ চট্টোপাধ্যায় যে অভিযোগ করছেন সাত সকালে, গণনার দিন সাত সকালে যে অভিযোগ করছেন তা একেবারেই ভুয়ো। বিষয়টা হচ্ছে প্রথম বিভিন্ন ধাপে ধাপে এই আমাদের নির্বাচন যে প্রক্রিয়া এবং ফলাফল একটার পর একটা ধাপে ধাপে বিভিন্ন রাউন্ডের মধ্য দিয়ে এটা আস্তে আস্তে শেষ হবে এবং আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন শেষ রাউন্ডে বাজিমাতটা করবে তৃণমূল কংগ্রেস। এখনও অনেক সময় আছে, সময় যেতে দিন, আস্তে আস্তে বেলা গড়াবে এবং মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে, এটা একদম নিশ্চিত। আমরা না, আমি যে প্রশ্নটা করেছিলাম যে আপনি তার মানে বলতে চাইছেন এই অভিযোগগুলোর একেবারেই সত্যতা নেই এবং যেটা বলা হচ্ছে যে বিভিন্ন তৃণমূলের লোকজন তারা কাউন্টিং সেন্টারে ঢুকে পড়ছেন এবং রিটার্নিং অফিসারকে অভিযোগ করলে রিটার্নিং অফিসার কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। এই যে অভিযোগ হিরণ চট্টোপাধ্যায় করছেন, বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় করছেন, সেটা কি একেবারেই পায়ের তলার মাটি নেই বলে? বিষয়টা হচ্ছে যে যেখানে যেখানে কাউন্টিং হচ্ছে সেখানে ত্রিস্তরীয় বলয় রয়েছে এবং সেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে। বিষয়টা তারা দেখবেন, যদি সেরকম কিছু থাকে তাহলে আমার সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, ত্রিস্তরীয় বলয় রয়েছে, তারা সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যদি কেউ থাকে বা কারা থাকে তারা সেখান থেকে সরিয়ে দেবে। বেশ, আসবো আমাদের সাথে এই মুহূর্তে বিজেপি প্রার্থী কিছুক্ষণের মধ্যেই জুড়বেন, এই বিষয় নিয়ে আবার আলোচনায় আসবো। তার আগে একটা ব্রেকিং দেখে নেব। কৃষ্ণনগরে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র, পুরুলিয়ায় এগিয়ে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, মুর্শিদাবাদে এগিয়ে রয়েছেন মোহাম্মদ সেলিম, ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব, রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল, বাঁকুড়ায় বিজেপি প্রার্থী পিছিয়ে, উলুবেড়িয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী সাজেদা আহমেদ, আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা, জঙ্গিপুরে এগিয়ে মুর্তজা হোসেন, বীরভূমে এগিয়ে শতাব্দী রায়, বালুরঘাট লোকসভায় পিছিয়ে সুকান্ত মজুমদার, রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল। আমরা আবারও আলোচনায় ফিরব। একেবারে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল যে ঘাটালে একটা বিস্ফোরক অভিযোগ করেছেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলছেন যে বিভিন্ন তৃণমূলের লোকজন কাউন্টিং সেন্টারে ঢুকে যাচ্ছেন এবং তৃণমূলের তরফে যে উত্তর আমরা পেলাম যে একেবারেই বিজেপির পায়ের মাটি নেই এবং ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্য দিয়ে এই গণনা চলছে। সেক্ষেত্রে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। তার আগে আমরা আবারও গৌতম বাবুর কাছে যাব। গৌতম বাবু, এই যে গণনা হচ্ছে, আজ একবারে রেজাল্টের দিন, এই গত 2 মাসের ভোট প্রচার, 1 মাসের নির্বাচন পেরিয়ে আজ একেবারে মানুষের উত্তর জানার দিন এসে গেছে, কতটা আশাবাদী আপনারা?
দেখুন, আমরা সারা বছর মানুষের সাথে থাকি। তৃণমূল কংগ্রেস মানুষের শক্তি, মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্তি, তৃণমূল কংগ্রেসের সম্পদ। তৃণমূল কংগ্রেসের এগিয়ে চলার পথকে পাথেয় করে আমাদের মানুষ, এবং আমরা সারা বছর মানুষের সাথে থাকি, মানুষের সাথে কাজ করি। সুতরাং মানুষের ওপর আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা রয়েছে। আমরা বিশ্বাস করি যে বাংলার সাধারণ মানুষ যারা ভোটার, প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, সাথে থাকবে, এবং তৃণমূল কংগ্রেসকে ব্যাপক সিট দিয়ে বাংলায় আবার তৃণমূল কংগ্রেস প্রথম স্থানে থাকবে। একেবারে তৃণমূল কংগ্রেস জেতার ব্যাপারে আশাবাদী। আরো একবার নজর রাখবো ব্রেকিং এ। হাওড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন এবং বালুরঘাট লোকসভায় পিছিয়ে সুকান্ত মজুমদার। রায়গঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী কার্তিক পাল। ঘাটালে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দার্জিলিং এ এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে এগিয়ে বিজেপি প্রার্থী প্রণত টুডু। বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। যাদবপুরে এগিয়ে তৃণমূলের সায়নী ঘোষ। মালদা উত্তরে এগিয়ে রয়েছেন খগেন মুর্মু। কৃষ্ণনগরে এগিয়ে রয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র। পুরুলিয়ায় এগিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো। মুর্শিদাবাদে এগিয়ে মোহাম্মদ সেলিম। ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব। আমরা দেখে নিলাম ব্রেকিং গুলি, কে কোথায় এগিয়ে রয়েছে, কোথায় পিছিয়ে রয়েছে। এরপরেও সারা দিনের গণনা বাকি রয়েছে, অনেক ওঠা পড়া বাকি রয়েছে। আমরা আবারও ফিরবো আলোচনায়। দেখুন গৌতম বাবু, যেমনটা নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে সারা দেশের মধ্যে বেস্ট পারফর্মার হবে বেঙ্গল বিজেপির, অর্থাৎ বিজেপি সব থেকে বেশি সিট পাবে বাংলা থেকে। কি মনে করছেন এই বিষয়ে? আজকের ফলাফল দেখে কি তাই মনে হচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো আর বাংলার সম্বন্ধে ওনার তো সেই ধারণাটা তো নেই। এখান থেকে যারা বিজেপির যারা রাজ্য নেতৃত্ব আছে, এখান থেকে তারা যে রিপোর্টটা দিবে, সেই রিপোর্টের উপর ভিত্তিতে উনি সেটা বিভিন্ন জনসভায় ঘোষণা করেছেন। এবং আজকে আমরা যে ফলাফল দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয়েছে যে বাংলা থেকে যে রিপোর্টটা দিল্লিতে পাঠানো হয়েছে সেটা নিশ্চয়ই জল মেশানো। কারণ চতুর্দিকে আমরা দেখছি তৃণমূল এগিয়ে রয়েছে, যদিও এখনও সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি। আস্তে আস্তে ফলাফল প্রকাশিত হবে এবং আমরা মনে করছি যে আমরা ভালো ফল করব। এখনো পর্যন্ত আমরা ভালো ফল করব বাংলায়। বেশ, আমাদের সাথে এই মুহূর্তে জুড়ে গিয়েছেন বিজেপির তরফে প্রীতম সিংহ। আমরা কথা বলবো প্রীতম বাবুর সঙ্গে। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রীতম বাবু, যে তৃণমূল বিজেপির তরফে নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে বাংলা বেস্ট পারফর্মার হবে, অর্থাৎ বাংলা থেকে সব থেকে বেশি সিট পেতে চলেছে বিজেপি। কতটা আশা দেখতে পাচ্ছেন? নমস্কার সঞ্চালিকা মহাশয় এবং তৃণমূলের আমাদের বক্তা মাননীয় গৌতম দাকে এবং প্রত্যেক দর্শককে আমার নমস্কার। সকাল থেকে যে ট্রেন দেখতে পাচ্ছি, আপনাদের এখানে যদি কিছু মনে না করেন, কত সিট দেখাচ্ছে এখনো আপনাদের?
যেমনটা ফলাফল রয়েছে সেদিক থেকে এগিয়ে রয়েছে বিজেপি এখন অবধি, সেটাই দেখা যাচ্ছে, কিন্তু এখন অনেক ওঠাপড়া কিন্তু বাকি রয়েছে। দেখুন, আজকে পোস্টাল ব্যালটের ভোটটা আমরা সবাই জানি এটা আমলা এবং প্রত্যেক সরকারি যারা কাজের মধ্যে যুক্ত ছিলেন নির্বাচনে তাদের ভোট। আসলে মানুষ এবং যারা সরকারি কর্মী আছেন তারা ডিএ থেকে তাদেরকে কুত্তা বলে, মানে নট মেক মি রং, কি কুত্তা বলে তাদেরকে সম্বোধন করেছিলেন আমাদের মাননীয় অভিভাবিকা মমতা ব্যানার্জি। তো সেটারই ফলস্বরূপ এত চুরি ডাকাতি, মানে নেতাদের গার্লফ্রেন্ডের বাড়ি থেকে টাকা পাওয়া, সেগুলির প্রতিস্বরূপ আজকে আমাদের এই যেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং আমরা বৃহত্তর পার্টি হব আজকে ফলাফলের পর পশ্চিমবঙ্গে, সেটাই দিন গড়ালে আস্তে আস্তে দেখতে পাবো। একেবারে দেখো প্রীতম বাবু, দেখুন আপনি বললেন যে আশাবাদী, তৃণমূলও জানাচ্ছে তারা আশাবাদী, কিন্তু সাত সকালে ঘাটাল থেকে আরো একটা বিস্ফোরক অভিযোগ উঠে এসছে। সেখানে হিরণ চট্টোপাধ্যায় বলছেন রিটার্নিং অফিসারকে তৃণমূল কার্যত কিনে নিয়েছে, তৃণমূলের দালাল বলছেন, কারণ তৃণমূলের লোকজন যাদের গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি নেই তারা গণনা কেন্দ্রে অবাধে বিচরণ করছে, কিন্তু রিটার্নিং অফিসারকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কি বলবেন? দেখুন, আজকে উনি যার উপরে মেইনলি কমপ্লেন করেছেন তিনি হচ্ছে ডিএম এডিএম। তাদেরকে সার্ভিস কার্ড দেখাতে বলেছিলেন, কিন্তু তারা সার্ভিস কার্ড দেখায়নি এবং কি তার কাছ থেকে ফোনও স্ন্যাচ করে নিয়েছিল, ফোন তাকে ইউজ করতে দেয়নি, ফোন নিয়ে করে তাকে সেটা জমা করে দিয়েছে। এবং তারা কমপ্লেন বলছিল যে আমি কমপ্লেন জানাতে চাই সিইওর সাথে, মানে চিফ ইলেকটোরাল অফিসারের সাথে কথা বলতে চাই, তাকেও কথা বলতে দেয়নি। দেখুন, গণতন্ত্রে গলা টিপে হত্যা করা সেটা তৃণমূল আজকের থেকে না, 2011 সালের পর থেকে আমরা দেখেছি কোনো ধরনের ইলেকশনে যেখানে রক্তারক্তি হয়নি, কোনো ধরনের ইলেকশন যেখানে তার সন্তান বাবা হারায়নি, এগুলো আমরা শুরু থেকে দেখে যাচ্ছি। এবং এটাই তৃণমূলের কালচার। তৃণমূল যেইভাবেই চেষ্টা করুক ফলে বলে। আলোচনায় ফিরবো, তার আগে আমাদের সঙ্গে রায়গঞ্জ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম, সরাসরি নজর রাখবো রায়গঞ্জের ছবিটা ঠিক কেমন। বিক্রম, কারণে কিন্তু অনেকেই দেরি করে এসেছে এবং ঠিক 8:10-এর দিকে কিন্তু রায়গঞ্জের ডিএম এবং এসপিরা আসে, সব কিছু পরিদর্শন করে এবং তারপরে কিন্তু পোস্টাল ব্যালটের ভোট শুরু হয় এবং পোস্টাল ব্যালট এবং প্রথম রাউন্ডের ভোটের পরে কিন্তু রায়গঞ্জ এবং ইসলামপুর এবং পোস্টাল ব্যালট যে ইসলামপুর আর রায়গঞ্জের কিন্তু রায়গঞ্জেই গণনা হচ্ছে এবং প্রথম রাউন্ডে ইসলামপুর আর রায়গঞ্জের পরে কিন্তু যেটা গণনা ক্ষেত্র থেকে জানা যাচ্ছে যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু প্রথম রাউন্ডে শেষ হয়ে গেছে এবং সেকেন্ড রাউন্ড গণনা শুরু হয়েছে। ইসলামপুরেও কিন্তু গণনা জোর কদমে শুরু হয়ে গেছে। ইসলামপুরের ক্ষেত্রেও কিন্তু একই ছিল যে বৃষ্টির কারণে কিন্তু একটু দেরিতে শুরু হয়েছে গণনা। পাশাপাশি যদি নিরাপত্তার কথা বলি, নিরাপত্তা প্রচুর আধা সেনা বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে এবং 100 মিটারের দূরে কিন্তু তৃণমূল, বিজেপি, কংগ্রেসের কিন্তু টেন্ট করা হয়েছে। পাশাপাশি এই রায়গঞ্জ পলিটেকনিক কলেজেও কিন্তু ভিতরেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা আছে এবং ডিসিআরসির ভিতরে ইতিমধ্যেই কিন্তু যেমনটা আমরা দেখতে পেরেছি যে কাউন্টিংও শুরু হয়েছে এবং আধা সেনা মোতায়েনও করা আছে। বেশ প্রত্যেকটা লোককে, সাধারণ মানুষকে, যারা কাউন্টিং এজেন্টরা আছে তাদেরকে কিন্তু সমস্ত চেকিং করে কিন্তু ঢোকানো হচ্ছে। পাশাপাশি মেটাল ডিটেক্টর প্রস্তুত করা রয়েছে এবং একেবারে আঁটোসাঁটো করে নিরাপত্তা করা রয়েছে। বাইরেও প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। ইতিমধ্যেই কিন্তু তৃণমূল, কংগ্রেস, বিজেপির যারা সমর্থকরা আছে, কর্মীরা আছে, তারা কিন্তু ট্রেনে এসেছে এবং তারা কিন্তু উল্লাস করছে। পাশাপাশি আর কিছুক্ষণের কিন্তু 14টা রাউন্ড হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। সেই ক্ষেত্রে কিন্তু রায়গঞ্জে 94টি টেবিল রাখা হয়েছে এবং 13 রাউন্ড কিন্তু হবে গণনা এবং পাশাপাশি ইসলামপুরে 60টি টেবিল রয়েছে, 60টি টেবিলে গণনা হচ্ছে। এবং একটা কথা বলা যেতে পারে যে রায়গঞ্জ লোকসভাতে এখন পর্যন্ত কিন্তু যে বিজেপি এগিয়ে রয়েছে, রায়গঞ্জের থেকেও কিন্তু মোটামুটি ভালো ফল করেছে বলেই আমরা জানতে পারছি এবং ইসলামপুরেও কিন্তু মোটামুটি ভালো ফল করেছে। বিষয়টা জানতে চাইবো, তুমি যেমনটা বললে যে রায়গঞ্জে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, এটি ঠিক কোন গণনা কেন্দ্র থেকে এই খবর পাওয়া যাচ্ছে? দেখো,
দেখো রায়গঞ্জ এবং ইসলামপুরের যে দুটি গণনা কেন্দ্র আছে সেই দুটি গণনা কেন্দ্রের থেকেই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। সেই ক্ষেত্রেই কিন্তু বলতে পারছি যে প্রথম গণনা কিন্তু ইসলামপুরেও শেষ হয়েছে এবং রায়গঞ্জে পোস্টাল ব্যালট গণনার পরে কিন্তু ফার্স্ট রাউন্ডও হয়েছে এবং সেই ক্ষেত্রে দুটি গণনা কেন্দ্রের থেকে যেটা উঠে আসছে তথ্য যে বিজেপি এগিয়ে রয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের রায়গঞ্জের আপডেটটা দেখালাম। এই মুহূর্তে রায়গঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। অন্যদিকে আমরা আরো সমস্ত দিকে আলোচনা নজর রাখবো এবং আবারও আমরা আলোচনায় ফিরবো যে এবার বিজেপি বলেছিল ইস বার 400 পার। সেই অনুযায়ী আমরা এখনো পর্যন্ত যে গণনা হয়েছে সেখানে দেখেছি যে এনডিএ জোট এগিয়ে রয়েছে এবং বাংলাতেও একটু হলেও এগিয়ে রয়েছে বিজেপি। এখনো অবধি যে ছবি দেখা যাচ্ছে, গৌতম বাবু, এগিয়ে যাচ্ছে বিজেপি। আপনারা কি কোথাও গিয়ে মনোবল হারাচ্ছেন? না না, আমাদের সেরকম কোনো ব্যাপার নেই, কারণ আমরা দিনের শেষে বাজিমাত্রা করবে তৃণমূল। এক একটা রাউন্ড যাবে আর এক একটা রাউন্ডে বিজেপি পিছিয়ে পড়বে, এটাই হচ্ছে ট্রেন্ড বাংলার ক্ষেত্রে। এবং সর্বভারতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 100টার ডিফারেন্স আছে, যদি আর 50টার হেরফের। সর্বভারতীয় ক্ষেত্রে এনডিএ 291 আপনাদের চ্যানেলে যেটা দেখাচ্ছেন এবং ইন্ডিয়া 157, অর্থাৎ 50টা সিটের এই দিক ওদিক। সুতরাং দুটো ক্ষেত্রেই আমরা আশাবাদী। যত দিন গড়াবে, যত কাউন্টিংয়ের যে গড়াবে, তত আমাদের ইন্ডিয়া জোটের পক্ষে মানুষের রায় যাবে এবং বাংলায় তৃণমূলের পক্ষে মানুষের রায় যাবে, এটা একদম নিশ্চিত। একেবারে প্রীতম বাবু শুনলেন গৌতম বাবুর কথা। তারা একবারে ইন্ডিয়া জোট এবং বাংলায় তৃণমূলের ক্ষমতায় ফেরার পক্ষে আশাবাদী। কিন্তু আমরা যদি দেখি, কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কংগ্রেস 40ও পার করতে পারবে না। একেবারে ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বহরমপুরের ভোটটা ঠিক মিটে যাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ইন্ডিয়া জোটের পক্ষে কথা বলতে শুরু করলেন। ইন্ডিয়া জোটের তো এমনিতেই এরকম ছন্ন ছাড়া অবস্থা, সেখানে কিভাবে আশার আলো দেখছেন আপনারা? দেখুন, গৌতম বাবুদের দল এবং ইন্ডিয়া মোটামুটি অনাথের মতো অবস্থায় আছে। হ্যাঁ, ওনাদেরকে এসব বলে লাভ নেই। ওনারা একটা অবৈধ সম্পর্কের মধ্যে আছে ইন্ডিয়া জোট আর তৃণমূল কংগ্রেস, যেখানে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বলছেন যে আমরা চোর মমতার হাত ধরতে চাই না, সেখানে আবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন যে হ্যাঁ চোর, আমিও চোর, আপনিও চোর, আমরা দুজনই ভাই ভাই। তৃণমূল আর কংগ্রেস একটা ইররিলেভেন্ট একটা বিষয়, কারণ তাদের না কোনোভাবে কোনো ফিগার তারা পার করতে পারবে। এবং পশ্চিমবঙ্গে তো আমরা এখনো অব্দি যেটা দেখছি যেভাবে ট্রেন্ড চলছে, তো মমতা ব্যানার্জি ডবল ডিজিটের নিচে চলে যায় কিনা সেটাও দেখা বিষয়। যত ভোট আগাবে, মানুষ এই তৃণমূল সরকারের চুরি চামারি, এই কাঠমানির এবং শেখ শাহজাহানের মতো লোকেদের এগেনস্টে ভোট করবে। এবং গৌতম বাবু যতই বলুন তৃণমূল, যতই বলুক তৃণমূল, আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওটা টেস্টেড আর রিজেক্টেড এর অবস্থা হয়ে গেছে। তারা কন্যাশ্রী তো দিচ্ছেন, কিন্তু কন্যাশ্রীর নামে যেভাবে সন্দেশখালী মা বোনদের তারা ইজ্জত লুণ্ঠন করছেন, তাদের সাধারণ মানুষ আর মেনে নিচ্ছে না। সেই কারণেই আজকে এই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি। এবং যত সময় গড়াবে তত আমরা দেখতে পারবো যে তৃণমূল মোটামুটি ডবল ডিজিট পার করতে পারে কিনা। সেটাই যদি করে নেয়, সেটাই হচ্ছে বড় বিষয়। বেশ প্রীতম বাবু, আমরা সকাল থেকে যে অভিযোগ দেখতে পাচ্ছিলাম, যে ঘাটাল নিয়ে কথা বলছিলাম, ঘাটালে ঠিক কি অভিযোগ করেছেন হিরণ চট্টোপাধ্যায় একবার শোনাবো। এখনো তো শুধুমাত্র একটা আরো কার্ড দিচ্ছে, অস্থায়ী না স্থায়ী, তার সার্ভিস আইডি কার্ড কিছুই দেখাচ্ছে না। এখানে এসডিও পুরোপুরি তৃণমূলের দালাল, আর যিনি এখানে আরো আছেন তিনিও তৃণমূলের দালাল। দুই তৃণমূলের দালাল মিলে সমস্ত অস্থায়ী কর্মীদেরকে ভিতরে কাউন্টিং হলে দিচ্ছে, বলছে আমাদের কাছে এরকম নোটিফিকেশন আসেনি। আর জেনারেল অবজারভার মিস্টার লালবিনা চুপচাপ বসে আছেন সবাই। একই সঙ্গে আমি পিসিআর কে বলবো যে ডায়মন্ড হারবারের যে অভিজিৎ দাসের যে বাইকটা রয়েছে সেটা একবার শোনাতে।
বেশ, আমরা অভিজিৎ দাসের বক্তব্য শুনবো, কিন্তু তার আগে ঘাটালের বিজেপি প্রার্থী যে বিস্ফোরক মন্তব্য করলেন সেই একই সুরে কথা বলেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। অভিজিৎ দাস যেমনটা বলছেন যে একেবারে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, দ্রুত কাউন্টিং সেন্টার বন্ধ করা উচিত, জেলা শাসক কত টাকায় বিক্রি হচ্ছে সেই প্রশ্ন কিন্তু তুলেছেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। পাশাপাশি বিজেপি এজেন্টদেরকে গণনা কেন্দ্র থেকে মেরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন অভিজিৎ দাস ডায়মন্ড হারবার থেকে। এবং আপনাদের কাছে জানতে চাইবো গৌতম বাবু, ঘাটালে একদিকে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন, অন্যদিকে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানেও এরকম বেনিয়মের অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, কি বলবেন? দেখুন, যে সমস্ত জায়গায় বিজেপি হারবে এটা নিশ্চিত, সেই সমস্ত জায়গায় বিজেপি যারা কার্যকর্তা রয়েছেন, বিজেপি যারা প্রার্থী রয়েছেন, এরকম একটা তৃণমূলকে এরকম একটা কথা বলবেই। সুতরাং ওটা কোনো কথা নয়। আমরা মনে করি যে সুন্দরভাবে পিসফুলভাবে গণনা চলছে সর্বত্র, এবং পিসফুলভাবে গণনার মধ্য দিয়ে একজন নিশ্চয়ই জিতবে, যে কোনো প্রার্থী হোক। সুতরাং এখানে কে কি বলল সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমরা তাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না। সেখানে ওনারা যদি সেরকম কোনো প্রবলেম থাকে, সেখানে আমাদের ডিএম আছে, তারপরে সিই আছে, ওনাদেরকে বলুক, ওনাদেরকে কমপ্লেন জানাক, তাহলে ওনারা নিশ্চয়ই এর পদক্ষেপ নেবে। সুতরাং শুধু মিডিয়াতে, অর্থাৎ টিভি মিডিয়াতে এসে তো লাভ নেই। ওখানে আমাদের সিই আছে, ওনাকে বলুক যে এই বিষয়গুলো রয়েছে, আপনারা এর দ্রুত পদক্ষেপ নিন। বেশ, আমরা বাইটটা একবার শোনাবো, অভিজিৎ দাসের বাইটটা শোনাবো। জেতানোর জন্য যত রকম প্রক্রিয়া আছে সব করছে, সমস্ত কিছু করছে। এখানে আমাদের কর্মীদেরকে সমস্ত কাউন্টিং এজেন্টদের মারধর করে বার করে দিয়েছে। এবারে বসতে হয়নি, ওরা বসতে ইচ্ছে বসতে হয়নি, তাদের মারধর করে। আর ওখানে যে কাউন্টিং অবজারভার যারা মাইক্রো অবজারভার সবচেয়ে রগড় দেখছে দাঁড়িয়ে, কি করবে? এই প্রশ্নটা বন্ধ হওয়া দরকার আছে। এখানে বারবার আমাদের কর্মীদের মারধর করছে, এটা কোনো হলদার নাই। পুরো ইলেকশন কমিশন এখানে যারা রয়েছে সব পারচেস্ট হয়ে রয়েছে। আমরা এই বেশি কাউন্টিং আমরা মানছি না। ইমিডিয়েট এখানে সিইওকে এখানে বরখাস্ত করা উচিত, জেনারেল অবজারভার এগেইনস্টে ভিজিলেন্স করা উচিত। আমরা যাব প্রীতম বাবুর কাছে। প্রীতম বাবু, গৌতম বাবু যেমনটা বললেন যে যেখানে যেখানে বিজেপির হেরে যাওয়ার সম্ভাবনা, সেই জায়গায় অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে, যাতে বিজেপির পায়ের তলা সরে যাওয়ার মাটি একটু হলেও ফিরে পায় তারা, কি বলবেন? দেখুন, যেখানে জেতার সেখানে বিজেপি জিতবে, যেখানে পরাজিত হওয়ার সেখানে পরাজিত হবে। কিন্তু তার মানে এটা না যে একজন প্রার্থী তার গণতন্ত্রের নিয়ম অনুসারে সে তার কাউন্টিং এজেন্টকে সে ঢোকাতে দিবে না, এবং সেই প্রার্থী সে চুপ করে বসে থাকবে। তার চোখের সামনে দেখছে যে এখানে একটা অর্গানাইজড ভোট লুটিং এর কাহিনী চলছে, তো সেটা দেখে তো কোনো প্রার্থী বসে থাকতে পারে না। যেটা তৃণমূল দিনের পর দিন যতটাই অভিযোগ করে, যখনই তারা হেরে যাওয়ার হয় তখনই লোডশেডিং অধিকারী, কত লোডশেডিং ফোর্ডশেডিং এসবে গল্প চলে আসে। দেখুন, এখানে তো সেরকম বিষয় না। এখানে চোখের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে লোকটা যে আমাকে ঢুকতে দিচ্ছে না, আমার কাউন্টিং এজেন্টের ফর্ম আছে তারপরেও ঢুকতে দিচ্ছে না। তাহলে আপনারা বলুন যে এটা গণতন্ত্রের এটা কোন জায়গায় চলে আসছে পশ্চিমবঙ্গ, যেখানে ভোটিং তো করতেই দিল না। ভোটিং হওয়ার সময় যেখানে প্রত্যেকটা পদক্ষেপের রাস্তায় তাদেরকে আটকে দিল, প্রত্যেকটা প্রার্থীকে রাস্তায় আটকে দিল, গাড়ির কাজ ভেঙে দিল। এটা সাধারণ মানুষ করেনি, কারণ যখন তারা কাজ ভাঙছে, যখন তারা ঢিল ছুটছে, তখন মুখে তাদের জয় বাংলা। আসলে কি হয়, এরা লুঙ্গি পরা বাহিনী নিয়ে এরা যাই চেষ্টা করুক, এবং আজকালকার দিনে এই ডিএম এডিএম এরা আজকের দিনে লুঙ্গি বাহিনীর পরিণত হয়েছে তৃণমূলের। তারা যা বলছে একদম আঁকা বলে দিয়েছে। তো ভাইজানের তো মাকসাদ মনে রাখতেই হবে। এরকমই একটা কন্ডিশন চলে আসছে তৃণমূলের, এবং তৃণমূল এইভাবে অর্গানাইজড একটা লুটিং করছে, ভোট লুটিং করছে, যেখানে গিয়ে প্রার্থীকে, আর অভিষেক ব্যানার্জি যখন এত বড় হোতা, উনি আটকাচ্ছেন কেন? ওনার ডিএম এডিএম কে বলে আটকাচ্ছেন কেন? অ্যাকচুয়ালি কোনো বিষয় না।
অভিষেক ব্যানার্জি জানে আমি যদি এভাবে না করি আমার ভোট জিততে পারবো না। সাধারণ মানুষের জন্য আমি কিছু করিনি। আজকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা ডায়মন্ড হারবার, আজকে সবচেয়ে বেশি প্রবলেমে মানুষ আছে ডায়মন্ড হারবারে, মানে শিক্ষার হার সবচেয়ে বেশি কম ডায়মন্ড হারবারে। তারপরে মানুষকে অশিক্ষিত রেখে তাদের কাছ থেকে ভোট লুট করে এবং ধর্মে গোড়ামিটা কাজে লাগিয়ে তৃণমূল চেষ্টা করছে এবং সঙ্গে প্রশাসনকে কাজে লাগিয়ে চেষ্টা করছে যাতে বিজেপিকে রোকা যায়। কিন্তু আপনারা মনে রাখুন বিজেপিকে এইভাবে রুখতে পারেননি। আমরা 2 থেকে 18 হয়েছি, 2 থেকে 27 আপনারা যখন জানেনই যে ডায়মন্ড হারবারের অবস্থা খারাপ, সেখানে কেন তাহলে কোনো হেভিওয়েট প্রার্থীকে দেওয়া হলো না? প্রীতম বাবু, 1 মাস পরে প্রার্থী দিলেন আপনারা, প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না দাদা। ডায়মন্ড হারবারে আপনারা প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না 1 মাস পর। বলতে দিন, কালকের দিনে যদি আমাকে দাঁড় করায় পার্টি মনে করে যে আমার মতো কার্যকর্তা সেখানে কাজ করা উপযোগী, আপনি আমাকে বলুন আপনি আমাকে দাঁড় হতে দিবেন না? বা মমতা ব্যানার্জির এগেন্স্টে যে প্রিয়াঙ্কা টেবরিওয়াল দাঁড়িয়েছিলেন ভোটে উপনির্বাচনে, সে কি হেভিওয়েট প্রার্থী না? দেখুন প্রার্থী হেভিওয়েট হয় না, এটা লড়াইটা হচ্ছে বিচারধারা লড়াই, এই লড়াইটা হচ্ছে উন্নয়নের লড়াই। আপনি কতদিন বলবেন যে হেভিওয়েট বলে কোনো জিনিস হয় না। আজকে যতজন এমপি রয়েছেন তাদেরকে কয়জনকে আপনারা চিনতে? আজকে অভিষেক ব্যানার্জিকে কয়জন চিনতে? বিজেপির কোন কেন্দ্রীয় নেতৃত্বকেও কিন্তু অভিজিৎ দাসের সমর্থনে সভা করতে দেখা যায়নি প্রীতম বাবু। না, বিজেপির কেন্দ্রীয় অনেক নেতৃত্ব সেখানে গিয়েছেন। তার আগের দিন প্রশ্নটা করেছিলাম, আমার তো বিষয়টা জানা ছিল না, আমি পরে চেক করে দেখলাম। তো ওখানে অনেক কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে প্রবাসেও ছিলেন, সেখানে সাংগঠনিক বিভিন্ন কাজেও ছিলেন এবং আমাদের রাজ্যের শীর্ষস্তরীয় নেতা দিলীপ ঘোষও গিয়েছিলেন, আমাদের সুকান্ত মজুমদার উনিও গিয়েছিলেন, আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী তিনিও গিয়েছিলেন। বেশ প্রীতম বাবু, আসবো। দেখুন যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, একেবারে ধর্নায় বসে গিয়েছেন অভিজিৎ দাস। গণনা চলাকালীন একেবারে এই গণনা কেন্দ্রে যে বেনিয়ম হচ্ছে তার প্রতিবাদে ধর্নায় বসে গিয়েছেন অভিজিৎ দাস। কোনো লাভ হবে কি এই ধর্না দিয়ে, কি বলবেন গৌতম বাবু? বিষয়টা হচ্ছে এটা সরকারি লেভেল এবং যেখানে ওখানে যারা আমাদের ইলেকশন যিনি দায়িত্বে রয়েছেন, বিষয়টা এটা তাদের ব্যাপার। এখানে আমাদের পার্টিগতভাবে বলার কিছু নেই, বিষয়টা তারাই বুঝে নেবে। একেবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ডায়মন্ড হারবারে কিন্তু সকাল থেকেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সকাল থেকেই সেখানে বিস্ফোরক বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। প্রীতম বাবু, আপনার কাছে যাব। আমরা একদিকে দেখলাম যে ঘাটাল থেকে অভিযোগ উঠে আসছে, এই সবে কিছুক্ষণ আগে গণনা চালু হয়েছে, 8টার দিকে গণনা চালু হয়েছে, আর তারপর থেকে এরকম বিস্ফোরক অভিযোগ, একদিকে ঘাটাল তারপর ডায়মন্ড হারবার, একের পর এক জায়গা থেকে এই ছবি উঠে আসছে। আমরা পুরো নির্বাচন জুড়ে দেখেছি, পুরো 7 দফা জুড়ে দেখেছি যে বিভিন্ন জায়গায় অশান্তির ছবি, উত্তেজনার ছবি। অভিযোগের তীর শাসক দলের দিকে যেমন ছিল তেমন বিজেপির দিকেও ছিল, কিন্তু এই ফলাফলে ঘোষণার দিন, রেজাল্টের দিনও এই একই ছবি দেখতে হচ্ছে, কতটা দুঃখজনক। দেখুন এখানে একটা জায়গায় তৃণমূলের কোনো প্রার্থী রাস্তায় বসে বা কোনো ধরনের অভিযোগ তারা করছে না। তারা জানে ভালো মতো তার আগের দিন সেই ডিএম এডিএম প্রশাসনের সাথে তাদের সেটিং হয়ে গেছে, কিভাবে অর্গানাইজড একটা ভোট চুরি করা যায়, কিভাবে একটা অর্গানাইজড একটা ইনস্টিটিউশনাল একটা এরর রাখা যায়, সেটা তারা জানে। কিন্তু তারা যদি এটা মনে করে থাকে আমরা এভাবে করে আমরা ভোটে জিতে যাব, আপনারা মনে করবেন না যে ওনারা জিতে যাবে। কারণ আজ এখনো অবধি আমরা যা দেখছি, মানুষের টোটাল যে ক্ষোভ, মানুষের যে মনের মধ্যে এতদিনের যে চাপা ক্ষোভ, সেটাই বহিঃপ্রকাশ আজকের এই রেজাল্ট। এবং সেটা শুধুমাত্র এটা অভিজিৎ বাবুর জন্য নয়, এটা মানে এটা প্রত্যেকটা মানুষের সাথে হচ্ছে, এটা শুধুমাত্র একজন ক্যান্ডিডেটের সাথে হচ্ছে না। কারণ ওখানকার ডায়মন্ড হারবারে ভাইজান মানে মাননীয় অভিষেক ব্যানার্জি, তাকে জিততে হবে। একটা সময় অভিষেক ব্যানার্জি তাকে তার পাড়ার লোক কি পাড়ার একটা পাগলও চিনত না। আজকে দিনে তিনি বাড়ির সামনে এক্সেলেটার লাগিয়ে আর ইটালিয়ান মার্বেলস লাগিয়েছে কোথা থেকে, সেটা সাধারণ মানুষ জানে। এবং সাধারণ মানুষ জানে বলে তিনি বুঝতে পেরেছেন যে আমি যদি অভিজিৎটাকে যদি আমরা না আটকাই, অভিজিৎ রায়কে, তাহলে এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখবো। আজ ভোট গণনা শুরু হতেই শেয়ার বাজারে পতন, এবং যে খবর পাওয়া যাচ্ছে সেন্সেক্সের 1600 পয়েন্ট পতন হয়েছে, সব শেয়ারে পতন হয়েছে। ভোট গণনা শুরুর 24 ঘন্টা আগে সোমবার শেয়ার বাজারের
সূচকের রেকর্ড বৃদ্ধি হচ্ছিল, কিন্তু আজ ভোট গণনা শুরু হতেই শেয়ার বাজারে পতন শুরু। সেন্সেক্সের 1600 পয়েন্ট পতন হয়েছে। এই মুহূর্তের যে বড় খবর দেখাচ্ছি আপনাদের, ভোট গণনার শুরু 24 ঘন্টা আগে সোমবার শেয়ার বাজারে সূচক রেকর্ড বৃদ্ধি হয়েছিল, কিন্তু আজ ভোট গণনা শুরু হতেই শেয়ার বাজারে পতন দেখা গেল। শেয়ার বাজারে পতন শুরু, সেন্সেক্সের 1600 পয়েন্ট পতন হলো, সব শেয়ারে পতন হয়েছে। একেবারে এই বিষয় নিয়েই গৌতম বাবুর কাছে যাব, যে গতকাল সোমবার দেখেছিলাম যে ভোট গণনার 24 ঘন্টা আগে শেয়ার বাজারে রেকর্ড বৃদ্ধি হয়েছিল, আর ভোট গণনা শুরু হতেই সেন্সেক্সের পতন শুরু হলো, কি বলবেন? সেটা হচ্ছে ভোট গণনার আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ভোট চলাকালীন বিভিন্ন জনসভাতে উনি শেয়ার বাজার কিনতে বলেছিলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন শেয়ার বাজার কিনুন। কিন্তু আজকে যখন ভোট গণনা হচ্ছে এবং সেই ভোট গণনাতে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এবং এনডিএ মানে টক্করে লড়াই চলছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে ওনারা বুঝতে পারছেন যে হয়তো কে ক্ষমতা দিল্লির মসনদে আসবে, সেই জায়গাটায় ওনাদের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলেই আজকে এরকম একটা শেয়ার বাজারের পতন হয়েছে বলে আমরা মনে করছি। একেবারে প্রীতম বাবু শুনলেন গৌতম বাবুর কথা, মানুষ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, এনডিএ জোট ক্ষমতায় আসবে কিনা, সেই কারণেই শেয়ার বাজারের পতন, কি বলবেন? তার মানে বুঝতে পারছেন তো যে ইন্ডিয়া গভর্নমেন্টের প্রতি মানুষের কি আস্থা রয়েছে। তো দ্বিতীয় বিষয়, সেন্সেক্স এবং নিফটি, কালকে নিফটি 700 পয়েন্ট আগিয়েছিল, দাদা হয়তো জানে। অ্যাকচুয়ালি কি হয়, যেদিন বাড়ে তারপরের দিন কমে আবার বাড়ে, সেটা অসুবিধা নেই। সেরকম যেরকম ধস হয় সেরকম গ্রো হয়। যেদিনকার নরেন্দ্র মোদীজি রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে বলবেন मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूँ, আপনি দেখবেন 1600 পয়েন্টটা 3200 পয়েন্টে উঠে যাবে, সেটা চিন্তা নেই। সেন্সেক্স পরে ওঠে। তো আমাদের ইকোনমি তো সেই খারাপ অবস্থায় নেই। এখন আমরা 11 থেকে আমরা এখন 5-এ এসেছি, আমরা আবার 3-এ যাব এবং বিশ্বগুরু হব। সেটা সবাই মিলে একত্র প্রয়াসের মাধ্যমেই হবে। এটা শুধুমাত্র বিজেপি চাইলে হবে না, সাধারণ মানুষ জনগণ বিজেপিকে আশীর্বাদ করবে এবং আগামী দিনে সেন্সেক্স বেড়ে যাবে। এটাতে খুব বড় একটা বিষয় না, এটা পরে আবার উঠে যাবে। কারণ আগে গতকালই নিফটিটাও উঠেছিল 700 পয়েন্ট। বেশ, আমরা শুনলাম প্রীতম বাবুর কথা, কিন্তু আমরা এই ব্রেকিং এ যাওয়ার আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা 7 দফা নির্বাচনে বিভিন্ন জায়গায় অশান্তির ছবি, উত্তেজনার ছবি দেখতে পেয়েছি গৌতম বাবু, কিন্তু এই রেজাল্টের দিনেও সেই একই ছবি উঠে আসছে। ঘাটাল থেকে, ডায়মন্ড হারবার থেকে, হয়তো যত বেলা গড়াবে আরো বিভিন্ন জায়গা থেকে সেই ছবি আমরা দেখতে পাবো। এই ছবি কি কাম্য বাংলায়? দেখুন, বিষয়টা হচ্ছে যে ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক যারা নেত্রী রয়েছে, তারা গতকালও স্বীকার করেছে এবার বাংলায় খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এবং সমস্ত রাজনৈতিক যারা নেতা তারা স্বীকার করেছে, এবং আমরা আপনার মিডিয়ার সামনেই যে খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। দু একটা ঘটনা ঘটবে, এত বড় একটা নির্বাচন, 7 দফায় নির্বাচন, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এটা তারা স্বীকার করেছে। খুব স্বাভাবিকভাবেই তারা বলেছে যে আগামী দিনে যাতে আরও শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই দিকটা তারা দেখবেন, এবং তৃণমূল কংগ্রেসও যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় তার পক্ষে তৃণমূল কংগ্রেস ছিল। কারণ আমরা শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস, শান্তির পক্ষে তৃণমূল কংগ্রেস, উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস, মানুষের পক্ষে এবং মানুষকে যাতে সমস্ত পরিষেবা দেওয়া যায় তার পক্ষে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই যে অন্যান্য বারের তুলনায় এবার খুব সুন্দর এবং পিসফুল নির্বাচন হয়েছে। প্রীতম বাবু, এবার শান্তিপূর্ণ এবং পিসফুল নির্বাচন হয়েছে গৌতম বাবু বলছেন, আপনি কি একমত? আমি একদমই একমত না। আমি একমত একটা জায়গায় আছি, যাদের সাথে কথাটা বললেন না যে মানুষের সাথে, এই স্বার্থে, সেই স্বার্থে, আপনারা কারো স্বার্থে, আপনারা আপনাদের নেতারাই বলেছে, জোটের নেতারাই বলেছে, কালকেই বাইট দিয়েছিল টিভি চ্যানেলে, কালকেই বাইট দিয়েছিল। একটু যদি দেখা যায় ভোটের আগে 9 জন কর্মী, প্রীতম দা একটু যদি বাইটটা ভালো করে দেখে নেন, কালকেই দেখবেন আপনাদের নেতারা বাইট দিয়েছিল যে সুন্দর পিসফুল নির্বাচন হয়েছে। বলেনি এই কথাটা, বলেনি। হ্যাঁ বলেছে, একটু দেখুন। ভোট হয়েছে এই কথা বলেনি, আপনি দেখুন। প্রত্যেকটা নেতাই এটা বলেছে
সুন্দর অন্যান্যবারের তুলনায় এবারে নির্বাচন দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে এবং পিসফুল, এবং ইলেকশন কমিশন থেকে শুরু করে সকলেই এই কথাটা বলেছে, এবং আগামী দিনে যাতে আরো পিসফুল করা যায় সে বিষয়ে ইলেকশন কমিশন আমি আপনাকে বলছি যে দেখুন, একটা নৈতিকতার বিষয় থাকে। চোখের সামনে আমরা দেখছি ভোট হওয়ার আগে 9 জন কর্মী এবং ভোট চলাকালীন 3 জন কর্মী, যেই পলিটিক্যাল পার্টিরই হোক, সেখানে হত্যা হতে হচ্ছে। আর একটা হত্যা যে পার্টিরই হোক না, কারো বাড়ির ছেলে তো হারালো সেখানে। সেই জিনিসটা কেন হবে? আজকে উত্তরপ্রদেশ এবং আসামের মতো, যেখানে আমরা জানতাম যে ক্রাইম রেট 1 নম্বরে, সেখানে বিহার আমার বাড়ির পাশে, সেখানে জানতাম যে বিহারের মতো চোর গুন্ডা মস্তানদের জায়গা, বদমাশদের জায়গা কেউ কিছু নেই। সেই জায়গায় আজকে একটা রক্তবিন্দু জ্বললো না, সেখানে একটা কোনো অপোজিশন পার্টির ক্যাম্প ভাঙচুর হলো না, সেখানে একটা পোলিং এজেন্ট বসতে কোথায় বাধা দেওয়া হলো না। কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছেটা কি, যে পশ্চিমবঙ্গ আজকে দাঁড়িয়ে পরের দিনের ভারতকে মানচিত্র তৈরি করেছে, যে পশ্চিমবঙ্গে আমাদের ভারত মাতার ছবি তৈরি করে দিয়েছে, সেই পশ্চিমবঙ্গে হলোটা কি? এটা শুধুমাত্র ইলেকশন কমিশনের দায়িত্ব ইলেকশন করানো, কিন্তু রাজনৈতিক শাসক দলের দায়িত্ব সেই ইলেকশনটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়া। আপনি বলুন তো একটা কথা, আপনার গাড়ি নিয়ে যাচ্ছেন, গৌতমদা গাড়ি নিয়ে যাচ্ছেন, আমি শাসক দলে আছি, আপনি বিরোধী দল করছেন বলে আপনার নামে NDPS এক দিয়ে আপনাকে জেলে ঢুকাও দেবো না, আপনার গাড়ি আমি কাজ ভেঙে দেবো? এটা কি এটা রাজনীতি হতে পারে না। আপনারা যে সৌজন্যতার কথা বলছেন বা এত ভদ্রলোকের গণতন্ত্রের উৎসবের কথা বলছেন, দেখুন আমরা যে খণ্ডচিত্র দেখে এসেছি এতদিন ধরে, এতগুলো দফা ইলেকশন হলো, এতগুলো যে খণ্ডচিত্র দেখে আসছি, সেখানে এইভাবে ইলেকশন হয় না দাদা। আপনি যতটাই বলুন, দেখুন আজকে হয়তো রেজাল্ট হয়ে যাবে, আজকে হয়তো বিজেপি এগিয়ে যাবে, কিন্তু আজকে হয়তো বিজেপি হয়তো পিছিয়ে যেতে পারে, সেটা রাজনীতিতে বলা সম্ভব না। কিন্তু আপনি একটা কথা বলুন, যে ছেলেটা তার মা সেই ছেলেটাকে হারালো রাজনীতির কারণে, তার দোষটা কি? সে কি দেখে যেতে পারলো যে বিজেপি? আমরা আসবো এই মুহূর্তে সুকান্ত মজুমদারের একটা বাইট এসে পৌঁছেছে আমাদের হাতে, কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো। আমি আমার সকল কর্মীদের কাছে গোটা রাজ্যব্যাপী আবেদন করতে চাই যে আমি নিজের আসন বালুরঘাটের গণনা নিয়ে ব্যস্ত থাকলেও গোটা রাজ্যের উপর আমার নজর থাকবে। বিজেপি কর্মীদের বলে রাখছি, ভোটে যেমন প্রাণ দিয়ে লড়াই দিয়েছেন, তেমনি গণনার দিন ধৈর্য ধরে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে। জয়ের আনন্দে মাতলেও কেউ কোনো রকম উস্কানিতে পা দেবেন না, তেমনই পরিকল্পনা করে রেখেছে ভাইপো বাহিনী। তবে তৃণমূল যদি আক্রমণ করতে আসে, সবাই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন। আর তৃণমূল নেতা কর্মীরা কান খুলে শুনে রাখুন, বিজেপি কর্মীদের আক্রমণ করলে কেউ কিন্তু পার পাবেন না। আমি সুকান্ত মজুমদার বলে রাখছি, প্রতিটি আক্রমণের হিসাব নেওয়া হবে, কোথায় কিভাবে সব ঠিক করে রাখা আছে। কোনো বিজেপি কর্মীদের রক্ত ঝরলে তার জন্য নরক দেখতে হবে, সেই ব্যবস্থা কিন্তু করব। একই সঙ্গে পুলিশ কর্মী এবং সরকারি আমলা অফিসারদের বলে রাখছি, চটি চাটলে আগামী দিনে কিন্তু ধুলো চাটতে হবে। গোটা রাজ্যেই আমার নজর রয়েছে, কোথায় কোন পুলিশ কর্তা তৃণমূলের দলদাস তার তালিকাও আছে আমার কাছে। আর ভোট গণনায় কোন রকম গোলমালের চেষ্টা করার খবর যদি আমি পাই, আমি বলে রাখছি কেউ পার পাবেন না। যার টিকি যেখানেই বাধা থাক, মাথা অবধি টেনে রাস্তায় নামাবো। সুতরাং শান্তিতে ভোট গণনা হতে দিন, আর ফল প্রকাশের পরে শান্তি বজায় রাখুন। উস্কানি দিলে সমূলে উৎপাটন করা হবে। তৃতীয় মোদী সরকার গঠনের আগাম অভিনন্দন সকলকে জানিয়ে রাখলাম। নমস্কার। শুনলেন গৌতম বাবু সুকান্ত মজুমদারের কথা, একেবারে খুল্লা হুঁশিয়ারি তৃণমূলকে এবং যারা তৃণমূলের দলদাস সেই পুলিশকে, যেমনটা বিজেপিরা অভিযোগ করে বারবার। কি বলবেন? বিষয়টা হচ্ছে আমাদের সম্মানীয় বিজেপির প্রার্থীকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথা বলি, যে উনি যে কথাটা বলেছেন সেটা ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং নিজস্ব ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতেই উনি কথাটা বলেছেন। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি তারাও আমরা সকলেই চাই যে গণনা কেন্দ্রে শান্তি থাকুক এবং শান্তিতেই গণনাটা হোক, এবং যাতে করে কোনো রকম হুজ্জুতি কোনো রকম গণ্ডগোল না হয়, এটাও আমরা চাই। এবং
মানুষের যেন রক্ত না ঝরে, এটাও আমরা চাই। একেবারে প্রীতম বাবু, এই যে হুঁশিয়ারিটা দিলেন সুকান্ত মজুমদার, একেবারে খুল্লা হুঁশিয়ারি, এটার প্রয়োজন হলো কেন? 21-এর নির্বাচনের পর আমরা দেখেছিলাম, রেজাল্টের পর দেখেছিলাম একটা হিংসার ছবি গোটা বাংলা জুড়ে। এই যে ভোটের ফলাফল আজ বেরোচ্ছে, তারপরেও কি সেই হিংসার ছবিটা দেখা যেতে পারে বাংলায়? কি মনে করছেন? দেখো, না দেখা যাবার সেরকম কোনো বিষয় নেই। তৃণমূল যদি যেখানে তৃণমূল জিতবে সেখানে তো হিংসা চালাবে তারা, কারণ তারা তাদের যে নিজেদের শক্তি প্রকাশ তাদেরকে করতেই হবে। আমরা 2021 সালে ইলেকশনের পর 7 দিনের মধ্যে আমরা 27 জন কর্মীকে, এবং তার 7 দিন পর আমরা 30 জন কর্মীকে আমরা হারিয়েছি, তারা বলিদান দিয়েছে। আপনি আজকের দিনে আপনি জিজ্ঞেস করুন, পাড়ার একজন বৃদ্ধ থেকে শুরু করে একজন বাচ্চাকে জিজ্ঞেস করুন, আজকে ভোটের দিন, ইলেকশনের রেজাল্টের দিন আপনি রাস্তায় বেরিয়ে দেখুন, সারা রাস্তা খা করবে। কারণ কি? ভয়ে মানুষ বেরোয় না। মানুষ ভয়ে বেরোয় না, কারণ কোন পার্টি জিতবে কোন পার্টি হারবে সেই কারণে সাধারণ মানুষের উপরে চড়াও হবে। আপনি ভোট দিয়েছেন কেন? সেখানে কন্যাশ্রী বন্ধ করে দিবে, সেখানে জলের লাইন কেটে দিবে। তৃণমূল এগুলো করতে তারা অভ্যস্ত। আজকে তৃণমূল কোনোভাবেই তারা হার স্বীকার করতে পারে না। আজকে তৃণমূল কোনোভাবেই আগে রক্ত রাজনীতির থেকে দূরে থাকতে পারে না। তারা যতটাই চেষ্টা করুক, আজকে সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি, বালুরঘাটের প্রার্থী, তিনি আজকে কর্মীদেরকে বলছেন যে আপনারা শক্ত হন। এরকম অবস্থা কেন হবে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে যেটা বুদ্ধিজীবীদের জায়গা, সেই পশ্চিমবঙ্গে আজকে যদি এই অবস্থা হচ্ছে, তার জন্য সম্পূর্ণ দায়ী, আজকে তিনি যে স্টেটমেন্ট দিচ্ছে তার জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস এবং তার পোস্ট পোল ভায়োলেন্স। আজকে আমরা মানে অধৈর্য হয়ে যাচ্ছি মানুষকে বলতে বলতে বা তৃণমূল কর্মীদেরকে বোঝাতে যে রাজনীতি শুধুমাত্র সরকার গঠন বা একটা সরকারকে পরাস্ত করার জন্য, একটা নতুন বিচারধারা আসা বা এই পোস্ট পোল ভায়োলেন্স আটকাতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা স্বর্গীয় মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জি, তারই একটা কথাই আছে, প্রথমে প্রতিবাদ করো, তারপর প্রতিরোধ করো, দরকার পড়লে প্রতিশোধ দাও। আমরা অপেক্ষা করব তৃণমূল যাতে কোনো ধরনের কোনো কুকর্ম বা রাজনীতির স্বার্থে কোনো কর্মী, বিজেপি বিরোধী কর্মীদের উপরে কোনোভাবে যাতে তারা হানি আনার চেষ্টা না করে। না হলে কিন্তু ইয়াদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যন্তরাম ধর্মস্য তদাত্মানাম সৃজাময়াম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। আপনারা মনে রাখবেন, যত যদি খারাপ লোক যদি থাকে সেটাকে পরিত্রাণ করা, সেটা বিনাশ করার জন্য প্রত্যেকটা কার্যকর্তা তৈরি আছে। অর্থাৎ আপনারা বদলার রাজনীতি, প্রতিশোধের রাজনীতির কথা বলছেন গৌতম বাবু? বিষয়টা হচ্ছে যে বিজেপি যে কথাগুলো বলছে সেগুলো একদম সম্পূর্ণভাবে উত্তেজনামূলক কথা। সাধারণ কর্মীদেরকে কিভাবে উত্তেজিত করা যায় সেই ধরনের ভাষা আজকে তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে। আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, একটা গণতান্ত্রিক উৎসবে অন্ততপক্ষে তাদের এই দিনটা এই ধরনের কথা না বলাই কাম্য ছিল। কারণ সাধারণ মানুষকে উত্তেজিত করা মানেই হচ্ছে একটা গণ্ডগোলের একটা পূর্বাভাস, এবং যেটা আজকে বিজেপির বিভিন্ন তরফ থেকে যে ভাষাগুলো উঠে আসছে, এটা তৃণমূল কংগ্রেস কখনোই কাছে কাম্য নয়। একেবারে গৌতম বাবু, আপনি যেটা বললেন তার মানে আপনি কথা দিচ্ছেন যে কোন পোস্ট পোল ভায়োলেন্স দেখা যাবে না বাংলায়? যদি কেউ ঢিল ছোড়ে তাহলে তাকে তো পাটকেল খেতেই হবে, এটাই তো নিয়ম। ঢিল ছুড়লে পাটকেল খেতেই হবে, এটাই নিয়ম। বেশ, আমরা একটা ব্রেকিং দেখবো, এই মুহূর্তে একটা ব্রেকিং আসছে। বেশ, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।